আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভিদিবা। বাংলাদেশে সামরিক কর্মকর্তাদের বিচার নতুন কিছু নয়, বরং এটি এই দেশের দীর্ঘ রাজনৈতিক ও রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে সেনা কর্মকর্তা ও সদস্যরা নানা অপরাধ, ষড়যন্ত্র, হত্যা কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অভিযুক্ত হয়েছেন এবং অধিকাংশ ক্ষেত্রেই তারা আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছেন। রাষ্ট্রপ্রধান হত্যাকাণ্ড থেকে শুরু করে অস্ত্র পাচার, সন্ত্রাসী ষড়যন্ত্র, গোয়েন্দা সংস্থার অপব্যবহার সব ক্ষেত্রেই দেখা গেছে সামরিক বাহিনীর উচ্চ ও নিম্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম এসেছে অভিযোগের তালিকায়। এই ইতিহাস শুধু বিচারের নয়, এটি বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক বিকাশ ও বিবর্তনের একটি অংশ। আরও জানাচ্ছেন আলী আহমদ মাবরুর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ সামরিক বাহিনী গড়ে ওঠে মূলত যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা অফিসারের ভিত্তিতে। কিন্তু যুদ্ধ শেষে রাজনৈতিক অস্থিরতা, অভ্যন্তরীণ মতভেদ এবং অর্থনৈতিক সংকট সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ তৈরি করে। ১৯৭৫ সালের পর থেকেই এই অসন্তোষ বাংলাদেশে একের পর এক অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান ও হত্যার রাজনীতি সৃষ্টি করে, যার প্রতিটি অধ্যায়ই সামরিক কর্মকর্তাদের বিচার ইতিহাসে গভীর দাগ রেখে গেছে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তা ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করেন। এটি ছিল একাধারে রাষ্ট্রপ্রধান হত্যাকাণ্ড, আবার একটি রাজনৈতিক শাসন ব্যবস্থা উল্টে দেওয়ার মতো একটি কার্যকরী অভ্যুত্থান। মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় ছিলেন মেজর সৈয়দ ফারুক রহমান, কর্নেল খন্দকার আব্দুর রশিদ, মেজর আহমদ শরীফুল হক ডালিম, মেজর মহিউদ্দিন আহমেদ, মেজর বজলুল হুদা, ক্যাপ্টেন নূর চৌধুরী, ক্যাপ্টেন মাজেদ, ক্যাপ্টেন হাফিজ প্রমুখ। তারা দ্বিতীয় ফিল্ড আর্টিলারি ও প্রথম বেঙ্গল ল্যান্সার্সের কয়েকটি ইউনিটের সহায়তায় অভ্যুত্থান ঘটান। এই ঘটনার পর একটি ইনডেমনিটি অর্ডিন্যান্স পাশ করা হয়, যার মাধ্যমে অভিযুক্তদেরকে বিচারের আওতার বাইরে থাকার সুযোগ দেয়া হয়। এমনকি হত্যার সঙ্গে অভিযুক্ত কেউ বিদেশে রাষ্ট্রীয় পদে নিয়োগ পান, কেউ বা সংসদ সদস্যও হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ওই অধ্যাদেশ বাতিল করে। ১৯৯৭ সালে মামলা পুনরায় শুরু হয়। ১৯৯৮ সালে আদালত ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। ২০০১ সালে হাইকোর্ট রায় বহাল রাখে এবং ২০০৯ সালে সুপ্রিম কোর্টে অভিযুক্তদের আপিল আবেদন খারিজ হয়। আর ২০১০ সালের ২৮ জানুয়ারি ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এরা হলেন সৈয়দ ফারুক রহমান, মহিউদ্দিন আহমেদ, বজলুল হুদা, AKM মহিউদ্দিন আহমেদ এবং রশিদুল হাসান। অন্যরা এখনও পলাতক, কেউ বিদেশে রাজনৈতিক আশ্রয় রয়েছেন। এই বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে রাষ্ট্রপ্রধান হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হয়। এটি শুধু আইনি নয়, রাজনৈতিকভাবেও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এর পরের ঘটনা জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়ে। ১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঘটনাটি ঘটে এক অভ্যুত্থানের সময়, যেখানে তৎকালীন চট্টগ্রাম জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে অভিযুক্ত করা হয়। এই ঘটনায় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে ব্যাপক ধরপাকড় শুরু হয়। সামরিক আদালতের মাধ্যমে প্রায় ২০ জন কর্মকর্তাকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা হয়। তাদের মধ্যে কর্নেল মাহফুজুর রহমান, মেজর মাহফুজুল হক, মেজর হেলাল, ক্যাপ্টেন নজরুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল MK রহমান প্রমুখকে মৃত্যুদণ্ড দেয়া হয়। বিচার দ্রুত গতিতে হয়। আপিল বা প্রতিরক্ষা আইনজীবীর সুযোগও সীমিত ছিল। ১৯৮১ সালের শেষ নাগাদ দণ্ড কার্যকর হয়। অনেক গবেষক এই বিচারকে সামারি ট্রায়াল নামেও সমালোচনা করেন। তবে এই বিচারের মধ্য দিয়ে সামরিক বাহিনীর অভ্যন্তরে জিয়া হত্যার দায়ে কর্মকর্তাদের দণ্ডপ্রাপ্তি নতুন নজির সৃষ্টি করে। জিয়া হত্যার পরদিন ১৯৮১ সালের
1 জুন মেজর জেনারেল আবুল মঞ্জুর চট্টগ্রাম থেকে আত্মসমর্পণ করেন। তিনি জিয়া হত্যার প্রধান অভিযুক্ত ছিলেন। কিন্তু আত্মসমর্পণের পরপরই সেনা হেফাজতে তার রহস্যজনক মৃত্যু হয়। দীর্ঘ 14 বছর পর 1995 সালে তার ভাই আব্দুল কাদের চৌধুরী মামলা করেন ঢাকায়। অভিযুক্ত হন তৎকালীন সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ, ব্রিগেডিয়ার শাহজাহান, কর্নেল সাদিকুল ইসলাম, মেজর অবসরপ্রাপ্ত শাহরিয়ার, কর্নেল শফিকুল ইসলাম প্রমুখ। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর 2004 সালের দ্রুত বিচার ট্রাইব্যুনাল মেজর অবসরপ্রাপ্ত শাহরিয়ার ও মেজর অবসরপ্রাপ্ত সাদেকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। অন্যরা খালাস পান। এরশাদের বিরুদ্ধে মামলা চললেও পরে তিনি দায়মুক্তি পান। এই মামলাটি সেনা অভ্যন্তরের দায়বদ্ধতার এক জটিল অধ্যায় উন্মোচন করে, যেখানে সেনা হেফাজতে মৃত্যুর জন্য দায়িত্ব নির্ধারণ করা হয়েছিল। 1976 সালে কর্নেল আবু তাহেরকে সেনা আদালতে দ্রুত বিচার করে মৃত্যুদণ্ড দেয়া হয়। অভিযোগ ছিল তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে অভ্যুত্থান সংগঠনের চেষ্টা করেছিলেন। তার ফাঁসি কার্যকর হয় 24 জুলাই 1976 সালে। দীর্ঘ ৩৫ বছর পর 2011 সালে হাইকোর্ট বলেন, তাহেরের বিচার ছিল অবৈধ, অন্যায্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই রায় ইতিহাসে সেনা আদালতের স্বচ্ছতা ও ন্যায় বিচারের প্রশ্ন তোলে। 2004 সালে 21 আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের এক জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। সেখানে অন্তত 24 জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন। হামলাটি বাংলাদেশের রাজনীতিতে এক ভয়ঙ্কর মোড় সৃষ্টি করে। এই ঘটনার পর 2টি মামলা দায়ের করা হয়, একটি হত্যার অভিযোগ, অন্যটি বিস্ফোরক আইনের আওতায়। মামলায় অভিযুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামাতের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু এবং সাবেক ডিজিএফআই প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজাউল হায়দার চৌধুরী, সাবেক এনএসআই প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম সহ সেনা ও গোয়েন্দা সংস্থার কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। 2018 সালের বিশেষ ট্রাইব্যুনাল এই মামলায় 19 জনকে মৃত্যুদণ্ড, কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তবে 2024 সালের 1 ডিসেম্বর হাইকোর্ট এই রায় বাতিল করে পুরো চার্জশিট ও প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করে অভিযুক্ত সকলকে খালাস দেয়। 2025 সালের 4 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগও হাইকোর্টের এই রায় বহাল রাখে, ফলে অনেক অভিযুক্তই খালাস পান। হাইকোর্ট রায়ে উল্লেখ করে, অভিযুক্তদের যেসব স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে উপস্থাপন করা হয়েছিল তা স্বাধীনভাবে দেয়া হয়নি বলে সেগুলোকে গ্রহণযোগ্য প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় না। পাশাপাশি বলা হয়, চার্জশিটের আইনানুগতা ছিল না, ফলে পুরো বিচার প্রক্রিয়াই ত্রুটিপূর্ণ হয়ে যায়। একইভাবে 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড জেটিতে খালাস করা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ পরবর্তীতে 10টি ট্রাকে জব্দ করা হয়, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র জব্দের ঘটনা হিসেবে চিহ্নিত। অভিযোগ ছিল, এসব অস্ত্র ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর, বিশেষ করে উলফার হাতে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। ঘটনাটি পরবর্তীতে 2টি পৃথক আইনে বিচার হয়, একটি অস্ত্র আইন আর অপরটি বিশেষ ক্ষমতা আইনের আওতায়। মামলায় অভিযুক্ত হন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিল্পমন্ত্রী ও জামাতের আমির মতিউর রহমান নিজামী, সাবেক ডিজিএফআই প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজাউল হায়দার চৌধুরী, সাবেক এনএসআই প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম সহ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা। 2014 সালে বিশেষ ট্রাইব্যুনাল এই মামলায় 14 জনকে মৃত্যুদণ্ড দেয়। তবে 2024 সালের 18 ডিসেম্বর হাইকোর্ট রায়ে বাবর সহ কয়েকজনকে খালাস দেন এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েকজনের সাজা হ্রাস করা হয়। এরপর 2025 সালের 14 জানুয়ারি মামলার এক অংশে একইভাবে সাজা কমানোর পাশাপাশি আরও কয়েকজনকে খালাস দেয়া হয়। হাইকোর্টের রায় বলা হয়, প্রসিকিউশন সুনির্দিষ্ট প্রমাণ হাজির করতে ব্যর্থ হয়েছে এবং মামলার রেকর্ডে নানা অসঙ্গতি রয়েছে।
আদালতের পর্যবেক্ষণে উঠে আসে ন্যূনতম প্রমাণ ছাড়া মৃত্যুদণ্ড প্রদান করা যায় না। এই মন্তব্য বাংলাদেশের বিচার ব্যবস্থায় প্রমাণের মানদণ্ড নিয়ে নতুন আলোচনার জন্ম দেয়। একই সঙ্গে রায় পরবর্তী সময়ে অনেক বিশ্লেষক মত দেন, এই খালাস রায় বিদেশে অবস্থানরত অভিযুক্তদের মুক্তির পথ প্রশস্ত করেছে এবং বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও রাজনৈতিক প্রভাব মুক্ততা নিয়ে জনমনে নতুন করে প্রশ্ন তুলেছে। এইসব মামলার সারসংক্ষেপ বলছে, বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের বিচার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি রাষ্ট্রীয় দায়বদ্ধতার প্রতিফলন। ১৯৭৫ থেকে বর্তমান সময় পর্যন্ত যত বড় বড় রাজনৈতিক হত্যাকাণ্ড বা ষড়যন্ত্র ঘটেছে, তার প্রতিটিতেই সেনা সদস্যদের কোনো না কোনোভাবে সম্পৃক্ততা ছিল। অন্যদিকে এসব বিচার রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠার প্রতীক হিসেবে কাজ করেছে। বাংলাদেশের ইতিহাসে সামরিক কর্মকর্তাদের বিচার প্রমাণ করে রাষ্ট্রীয় ক্ষমতা, সামরিক পদমর্যাদা বা রাজনৈতিক প্রভাব কোনো কিছুই অপরাধকে আড়াল করতে পারে না। রাষ্ট্রপ্রধান হত্যাকাণ্ড থেকে শুরু করে অস্ত্র পাচার পর্যন্ত প্রতিটি ঘটনায় একটাই বার্তা, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এই ধারাবাহিকতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি শিক্ষণীয় দৃষ্টান্ত হিসেবেই মূল্যায়িত হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।